স্টুডেন্টস, আজকে তোমাদের ইতিহাস পড়াবো ক্লাস 10 এর। এটা হচ্ছে ইতিহাস পরিচয় বই, তোমাদের সাতরা প্রকাশনী, দাশগুপ্ত, কর, পাহাড়ি। তোমরা অনেকে পড়ার পরে বলো স্যার কোন বই থেকে পড়াচ্ছেন, এটা সাতরা প্রকাশনীর বই থেকে পড়াচ্ছি। ঠিক আছে, করগুপ্ত, এই দাশগুপ্ত, কর, পাহাড়ি লেখা। আজকে পড়াবো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এবং ইতিহাসের ধারণা চ্যাপ্টারটা তো অনেকটা পড়ো, তাহলে এটা দুটো পার্টে পড়াবো। আজকে প্রথম পার্ট, তারপরে দ্বিতীয় পার্ট পড়িয়ে দেবো। তবে ইতিহাসের ধারণা, মানুষ হলো সমাজবদ্ধ জীব, মানুষ তো একা বাস করতে পারে না। আর ইতিহাস হলো মানব সভ্যতার ক্রম বিবর্তনের ধারা। ইতিহাস কেবলমাত্র রাজা, সম্রাট, সমন্বয়ক ও দেশ নায়কদের জীবনী সর্বস্ব নয়। ইতিহাসের উদ্দেশ্য আরো ব্যাপক এবং এর কেন্দ্রবিন্দু হলো মানুষ। তবে মানুষকে কেন্দ্র করে ইতিহাস চর্চার সূত্রপাত হলো তার পারিপার্শ্বিকতার গুরুত্বকে কোনোভাবে খর্ব করা উচিত নয়। ইতিহাসের ধারণা পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীল ধারণা গঠনে আমাদের সাহায্য করে সাল, তারিখ, প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদান সমূহ। সুতরাং ইতিহাস চর্চা সম্পর্কে ধারণার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঐতিহাসিক উপাদানের ব্যবহারের ক্ষেত্রেও পরিবর্তন দেখা দেয়। বিভিন্ন প্রকার প্রাথমিক উপাদান যেমন লেখ, নথিপত্র, প্রতিবেদন, চিঠিপত্র, আত্মজীবনী, সংবাদপত্র, সাময়িকপত্র ব্যবহার ঐতিহাসিকদের আবশ্যক কর্তব্যে পরিণত হয়। দেখো, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, মানুষ একা বাস করতে পারে না। আদিম মানুষ প্রথম যখন হয়েছিল তখনই আস্তে আস্তে নিজেদের প্রয়োজনে মানুষ এক দলবদ্ধভাবে, জুথবদ্ধভাবে বাস করতে শুরু করলো। এরপরে তৈরি হলো সমাজ। ঠিক আছে, এবং সমাজ যখন তৈরি হলো তো সমাজের বিভিন্ন নিয়ম শৃঙ্খলা সেগুলো তৈরি হলো। এবং সেই সমাজ যখন তৈরি হলো তখন সেই সমাজপতি তৈরি হলো। হ্যাঁ, তারপরে সেই সমাজপতি আস্তে আস্তে রাজা হলো, বা এরপরে সেই রাজা আর একটু বড় জায়গায় সম্রাট হলো। তারপরে তাদের রক্ষা করার জন্য সমনায়ক তৈরি হলো, তারপরে আবার দেশ নায়ক হলো। এবার ইতিহাস শুধুমাত্র, আগে লেখা হতো ইতিহাসটা কি শুধুমাত্র রাজরাজদের কাহিনী, কিন্তু এখন আস্তে আস্তে ইতিহাসের ধারণা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে লাগলো। এখন আর রাজরাজদের কাহিনী নিয়ে ইতিহাস রচিত হয় না, এখন সাধারণ মানুষের ইতিহাস চর্চা শুরু হয়েছে। এবং ইতিহাস চর্চার একটা জিনিস খুব খেয়াল করতে হবে, সেটা হচ্ছে সাল, তারিখ, কখন হয়েছে, কোন সময় হয়েছে, সেটা না দিলে বোঝা যাবে না ইতিহাসটা কখনকার। অর্থাৎ সাল, তারিখ ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর হচ্ছে প্রত্নতাত্ত্বিক ও সাহিত্যিক উপাদান, বিভিন্ন উপাদান। আমরা ইতিহাস জানবো কি করে? সেই সময়কার যে প্রত্নতাত্ত্বিক উপাদান, সাহিত্যিক উপাদান, তাদেরকে ইতিহাস আমরা জানতে পারি। এবং এই ঐতিহাসিক যারা ইতিহাস রচনা করে, যেসব ঐতিহাসিকরা, তাদেরও এইসব প্রত্নতাত্ত্বিক উপাদান অনেক সাহায্য করে। এবং এই যে উপাদানের ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। প্রাথমিক উপাদান কি কি ছিল? বিভিন্ন প্রকার প্রাথমিক উপাদান ঐতিহাসিকদের ইতিহাস লিখতে সাহায্য করেছে। সেটা হচ্ছে লেখ, নথিপত্র, বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন চিঠিপত্র, আত্মজীবনী। অনেকে একটা জিনিস দেখেছেন, আর নিজের অভিজ্ঞতা নিজে বর্ণনা করেছেন, এই যে আত্মজীবনী। তারপর আবার বিভিন্ন সংবাদপত্র, সেই সময় যে সংবাদপত্র যেগুলো ছাপা হয়েছিল, সেই সময় যে সাময়িক পত্র ছাপা হয়েছিল, এইগুলো নিয়ে ঐতিহাসিকরা সেই সময়কার ইতিহাস সঠিক ধারণা দেন আমাদেরকে আর কি। এবার দেখো এক পয়েন্টে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য কি আসছে। বনবাসী আদিম মানুষের সঙ্গে আধুনিক যুগের মানুষের পার্থক্য গড়ে রয়েছে এক দীর্ঘ বিবর্তনের মাধ্যমে। এই যে আগে মানুষ অরণ্যচারে ছিল, বনবাসী থাকতো, তখন এইটা তো হুট করে হয়নি। আস্তে 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 পরিবর্তন এসেছে। মানুষের আহার, বাসস্থান, পোশাক থেকে শুরু করে রাজনীতি ও বিনোদন পর্যন্ত সবকটি ক্ষেত্রে বিবর্তনের মধ্য দিয়ে চলছে। আগে মানুষ কি হচ্ছে, পশু শিকার, আদিম মানুষ পশু শিকার করতো, তখন যুদ্ধবদ্ধভাবে শিকার করতো, সব গ্রামবাসীরা মিলে একসাথে খেত, তাদের বাসস্থানও আলাদা ধরনের ছিল। এখন কি সে আছে? এখন তা নেই। আগে এক ধরনের পোশাক পরতো, এখন আস্তে আস্তে পোশাকেরও পরিবর্তন হলো, বৈচিত্র্য এসছে। তারপরে ধীরে ধীরে রাজনীতি, রাজনীতির পরে এবার মানুষের বিনোদন, মানে আনন্দ উৎসব পালনের যে বিনোদন, সব ক্ষেত্রে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। ফলে এই সবকটি ক্ষেত্রেই আধুনিক ঐতিহাসিকদের আগ্রহী বিষয়, যা আধুনিক ইতিহাস চর্চাকে বৈচিত্র্যপূর্ণ করে তোলে। কারণ এই যে এখন যারা ইতিহাস রচনা করছে, তারা এইগুলো সব আগ্রহ নিয়ে দেখছেন, এগুলো নিয়ে বুঝছেন, এবং এগুলো নিয়ে ইতিহাসকে আরো বৈচিত্র্যপূর্ণ করছেন, আরো আধুনিক করে তুলেছেন। এবার তো তোমাদের একটা প্রশ্ন আসে, হিস্টোরিগ্রাফি বা ইতিহাস তত্ত্ব কি? তাহলে আমরা মোটামুটি এরকম কোন বিষয় নিয়ে ইতিহাস রচনার সময় ইতিহাসবিদগণ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন, একে মেথোডোলজিও বলা হয়। কোন ইতিহাসবিদ কি ধরনের পদ্ধতি ব্যবহার করবে তা নির্ভর করে আলোচ্য বিষয়টির উপর এবং সেই ইতিহাসবিদদের আর কি নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর। ইতিহাসের যে ধারা ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয় পর্যালোচনা করে, তাকে হিস্টোরিগ্রাফি বা ইতিহাস তত্ত্ব বলা হয়। আমাদের একটা ছোট্ট প্রশ্ন আসবে, ইতিহাস তত্ত্ব বা হিস্টোরিগ্রাফি কি? তোমরা লিখবে, ইতিহাসের যে ধারা ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয়ে পর্যালোচনা করে, তাকে হিস্টোরিগ্রাফি বা ইতিহাস তত্ত্ব বলা হয়। তাহলে ইতিহাস তত্ত্ব মনে রাখার জন্য আমাদের কি মনে রাখতে হবে?
যে ইতিহাসের যে ধারা, ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, তাহলে পদ্ধতি কথাটা খেয়াল করো। ইতিহাসের যে ধারা, ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। তাহলে একটা পয়েন্ট হলো পদ্ধতি, আর একটা পয়েন্ট কি দৃষ্টিভঙ্গি। এই সব নিয়ে পদ্ধতি এবং দৃষ্টিভঙ্গি এই নিয়ে যেটা পর্যালোচনা করে এটাই হচ্ছে ইতিহাস তত্ত্ব। তাহলে ইতিহাসের যে ধারা, ইতিহাস রচনার বিভিন্ন পদ্ধতি, ইতিহাসবিদদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রভৃতি বিষয়ে পর্যালোচনা করে তাকে হিস্টোরিওগ্রাফি বা ইতিহাস তত্ত্ব বলা হয়। এবার নিশ্চয়ই মনে থাকবে। এবার দেখো আমাদের এটা মনে রাখতে হবে ইতিহাস তত্ত্ব কি। নতুন সামাজিক ইতিহাস। দেখো ইতিহাস তত্ত্বের ইংরাজি প্রতিশব্দ হলো হিস্টোরিওগ্রাফি। আধুনিক ইতিহাস চর্চার ধারায় বর্তমানে এই তত্ত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া আছে। আগে কিন্তু এটা গুরুত্ব, আগে রাজার কাহিনী দেওয়া হতো, এখন কিন্তু হিস্টোরিওগ্রাফিকে ব্যাপক গুরুত্ব দেওয়া আছে। তাই ঐতিহাসিক যখন কোনো দেশের বা জাতির একটি পূর্ণাঙ্গ ইতিহাস লিখবেন তখন তাকে জীবনের প্রতিটি ক্ষেত্র বিশ্লেষণ করে দেখতে হবে। তখনই তৈরি হবে সামগ্রিক ইতিহাস বা কম্প্রিহেন্সিভ হিস্টোরি। সমাজ যেখানে সবচেয়ে বড় একটি চরিত্র। আগে ইতিহাস চর্চার মূল স্রোতে ছিল রাজনীতি, তার সঙ্গে ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতি, অর্থনীতি, বাণিজ্য ইত্যাদি। কিন্তু নিখাদ মানুষের ইতিহাস তেমন করে লেখা হয়নি। একদম সাধারণ খেটে খাওয়া মানুষের কথা তখন কিন্তু লেখা হয়নি। 1960 থেকে 70-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং এর কিছু আগেও পরে ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনে ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা বদল আসে। কি বদল আসে? প্রথাগত ইতিহাস চর্চায় প্রধানত রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের উপর জোর ছিল। আগে প্রথাগত ইতিহাস রচনা হতো রাজনীতি বিষয় নিয়ে এবং অর্থনৈতিক বিষয় নিয়ে ইতিহাস লিখত মানুষ। কিন্তু প্রথাগত ইতিহাস চর্চা থেকে আলাদা করার জন্য নতুন ধরনের ইতিহাস চর্চাকে নতুন সামাজিক ইতিহাস বলা হয়। তাহলে নতুন সামাজিক ইতিহাস কাকে বলা হয় যদি প্রশ্ন আসে তাহলে লিখবো কি ইতিহাস চর্চা থেকে আলাদা করার জন্য, মানে প্রথাগত ইতিহাস চর্চা থেকে আলাদা করার জন্য। আবার খেয়াল করো, প্রথাগত ইতিহাস চর্চা থেকে আলাদা করার জন্য নতুন ইতিহাস চর্চাকে বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। তাহলে এই নতুন সামাজিক ইতিহাস যেটা হচ্ছে, তাই নতুন সমাজের ইতিহাসের মূল আগ্রহ হলো অতীতের সামাজিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক কাঠামোর বিশ্লেষণ এবং এই কাঠামোগুলির পরিবর্তনের প্রক্রিয়াটি ব্যাখ্যা। নতুন সামাজিক ইতিহাস পদ্ধতিগত দিক থেকেও কিছুটা স্বতন্ত্র, মানে এটা আলাদা, কিছুটা আলাদা। কেমন স্বতন্ত্র মানে আলাদা কি? প্রথাগত ইতিহাস চর্চায় প্রত্নতাত্ত্বিক উপাদানের বাইরে সরকারি নথিপত্রকে সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান বলে মনে করা হতো। নতুন সামাজিক ইতিহাসে উপাদানের বৈচিত্র্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র আর প্রথাগত ইতিহাসে যেমন শুধুমাত্র সরকারি বিভিন্ন উপাদান, সরকারি বই, নথিপত্র, এর বাইরে কিছু যেতেই পারতো না ইতিহাস রচনার ক্ষেত্রে। কিন্তু সেই ক্ষেত্রে এখন বৈচিত্র্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কেমন হয়েছে? সাধারণ মানুষের ব্যক্তিগত ডায়েরি, অনেকে ডায়েরি লেখে, সাধারণ মানুষের ব্যক্তিগত ডায়েরি, হিসাব লেখার খাতা বা পারিবারিক অ্যালবাম থেকে শুরু করে আলোচ্য সময়ের গান বাজনা, নাটক, এমনকি কবিতা হয়ে উঠেছে নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদান। আর এখন আর শুধু চিঠিপত্র, সরকারি নথিপত্র নয়, গান বাজনা, নাটক, কবিতা, মানে মানুষের সমস্ত কিছু এবং সাধারণ ব্যক্তিগত ডায়েরি, মানে একদম নিজস্ব ব্যক্তিগত ডায়েরি, তাদের জিনিসপত্র, এইগুলো নিয়েও ইতিহাসের আলোচ্য বিষয় হয়ে গেছে এবং এ নিয়ে নতুন, এই জন্য এটাকে বলছে নতুন সামাজিক ইতিহাস রচনার উপাদান। ইতিহাস চর্চায় ফ্রান্সের অ্যানাল স্কুল এর উল্লেখ এক্ষেত্রে করাই যায়। মার্ক ব্লক, ফার্নান্দ ব্রদেল প্রমুখ অ্যানাল গোষ্ঠীর লেখক পরিসংখ্যান ভিত্তিক ও মনস্তাত্ত্বিক ইতিহাসের নতুন ধারার কথা তুলে ধরেছে। ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে আধুনিকতম অধ্যায় হল নিম্ন বর্গের ইতিহাস। এই প্রকার ইতিহাস চর্চায় ঐতিহাসিকগণ কৃষক, শ্রমিক, শহুরে জনতা, আদিবাসী মানুষ ও মহিলাদেরও তাদের ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত করেছে। তাহলে এই যে নিম্ন বর্গের ইতিহাস, নিম্ন বর্গ মানে বুঝতে পারছো, মানে সমাজে যারা নিচু শ্রেণীতে আছে, মানে নিচে পড়ে আছে, তাদের কথা কেউ কোনোদিনও বলেনি। তাদের কথায় নতুন ইতিহাস, রাজার জন্য নয়, নতুন ইতিহাস। ঐতিহাসিকগণ কি করছেন? কৃষক, সাধারণ কৃষক, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, শহুরে জনতা, শহুরের সেই সাধারণ আম জনতা আর কি, আদিবাসী মানুষ এবং মহিলাদের তাদের ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত করেছেন। এইটা হচ্ছে নিম্ন বর্গের ইতিহাস। ভারতের নিম্ন বর্গের ইতিহাস চর্চা শুরু হয়েছিল কবে? 1982 খ্রিস্টাব্দে অধ্যাপক রণজিৎ ঘোষ রচিত সাবালটার্ন স্টাডিজের প্রথম খণ্ড প্রকাশের দ্বারা। অতঃপর তার পরপর পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, সুদীপ্ত কবিরাজ, জ্ঞানেন্দ্র পাণ্ডে প্রমুখ এই প্রকার ইতিহাস চর্চাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে গেছিলেন। যদিও গায়ত্রী স্পিভাক
বলেছেন এ কাজ খুব দুরূহ, কারণ নিম্ন বর্গের মানুষের নিজেদের কথা নিজেদের মতো করে বলতে পারে না। সমাজের প্রতিটি প্রতিষ্ঠান নিম্ন বর্গের ঐতিহাসিকদের আলোচনার বিষয়। প্রকৃতপক্ষে নিম্ন বর্গের ঐতিহাসিকগণ ইতিহাসের মূলধারাকে পরিপূর্ণতা দিয়েছেন। আসলে এই যে গায়ত্রী স্পিকার কি বলছেন যে এই কাজ খুব দুরূহ, কারণ দুরূহ কি, সেই সাধারণ খেটে খাওয়া নিম্ন বর্গের মানুষ এরা তো বাকপটু হয় না, এরা নিজেদের কথা গুছিয়ে বলতে পারে না। তাহলে তার ইতিহাসবিদদের কিন্তু একটু কঠিনই হয় এদের সঠিক সব তথ্য এদের কাছ থেকে উদ্ঘাটন করার একটু কঠিনই হয়। সেই জন্য এই নিম্ন বর্গে ইতিহাস রচনা করা খুব কঠিন কাজ, কারণ তাদের কাছ থেকে সমস্ত তথ্য আদায় করা একটু কঠিন হয়ে দাঁড়ায় ঐতিহাসিক যারা হবেন তাদের পক্ষে। কারণ তারা সাধারণ মানুষ তো ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারে না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা এসব নিয়ে আলোচনাও থাকে না, তারা এসব নিয়ে কোনোদিন, তাদের খেটে খাওয়া নিজেদের কাজেই মনোযোগী থাকে। তাহলে এই যে তাদের নিয়ে রচনা, ইতিহাস রচনা, এটা একটু কঠিনই আর কি। এবার দেখো এর বৈশিষ্ট্য কি। নতুন সামাজিক ইতিহাসের মাধ্যমে ইতিহাসের যে পরিবর্তিত ধারা শুরু হয় তাকে হিস্ট্রি ফ্রম বিলো, এই জন্য কি বলছে, যে পরিবর্তিত ধারা, সেজন্য বলছে হিস্ট্রি ফ্রম বিলো, মানে নিচু তলা থেকে আর কি। এর মাধ্যমে সামগ্রিক ইতিহাস বা টোটাল হিস্ট্রি সম্পর্কিত ধারণা স্পষ্ট হয়। টোটাল হিস্ট্রি মানে সবাইকে আর কি, সবাইকে নিয়ে হিস্ট্রি, শুধুমাত্র রাজা যারা বড় ধনী শ্রেণী তাদের নিয়ে নয়, শুধু রাজনীতি, সামাজিক, অর্থনীতি এসব নিয়ে নয়, সাধারণ মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা যেখানে আসে সেইটা হচ্ছে টোটাল হিস্ট্রি। এর মধ্যে আছে দেখো খেলার ইতিহাস। খেলাধুলার ইতিহাসও সামাজিক ইতিহাস রচনার একটি অঙ্গ। বিনোদনের পাশাপাশি শরীরচর্চা ও চরিত্র গঠনের ক্ষেত্রেও খেলাধুলার অবদান বিশেষভাবে গুরুত্ব। খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ, জানেন সবাই খেলাধুলা করে, তাহলে খেলাধুলাও আবার ইতিহাসের চর্চার কেমন উপাদান। তোমরা যদি লাগান ছবিটা দেখে থাকো, দেখবে খেলাধুলাকে কেন্দ্র করে কিভাবে কর দেব না, যখন এই কর মাফ হয়ে যাবে, এই যে কর মকুবের যে জন্য যদি খেলা জিততে পারে আর কি, ব্রিটিশদের যদি হারাতে পারে, তাহলে একটা জাতীয় একটা ঐক্য তৈরি হয় এই খেলার মাধ্যমে। এরকম ঘটনা আরো শোনো। কোন বিশেষ খেলাকে কেন্দ্র করে জাতীয়তাবোধের সঞ্চারের উদাহরণও পরাধীন ভারতে বহুবার দেখা গিয়েছিল। মানে এই খেলাকে কেন্দ্র করে জাতীয়তাবোধ, মানে ব্রিটিশদের হারাতে হবে, এই যে জাতিবোধ, আমরা ভারতীয়, এই যে আমাদের যে ঐক্য, এটা খেলাকে কেন্দ্র করে উঠেছিল। অতি সাম্প্রতিককালে তরুণ ঐতিহাসিক কৌশিক বন্দ্যোপাধ্যায় বা তারও আগে বরিয়া মজুমদারের মতো ক্রিকেট ঐতিহাসিকরা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় খেলাধুলার মধ্যে জাতীয়তাবাদের সূত্র খুঁজে পেয়েছেন। তোমার যদি প্রশ্ন আসে যে ক্রিকেট ইতিহাস নিয়ে কে লিখেছেন, ক্রিকেট ঐতিহাসিক, এবং একজন ঐতিহাসিক নাম করলো যিনি ক্রিকেট নিয়ে লিখেছেন আর কি, তার নাম লিখবে বরিয়া মজুমদার। তাহলে এই যে বরিয়া মজুমদারের মতো ক্রিকেট ঐতিহাসিকরা আধুনিক ভারতের ইতিহাস চর্চায় খেলাধুলার মধ্যে জাতীয়তাবাদের সূত্র খুঁজে পেয়েছে। উদাহরণ হিসেবে গুজরাটের অন্তর্গত দেশীয় রাজ্য নবনগর বা নওয়ানগরের জাম সাহেব বা রাজা সাহেবের কথা বলা যায়, যার আসল নাম রঞ্জিত সিংজি। এই যে এখন রঞ্জি ট্রফি খেলা হয়, এটা কে, রাজা সাহেব বা জাম সাহেব, যার আসল নাম কি, রঞ্জিত সিংজি। যদিও ক্রিকেট ছিল মূলত ইংরেজদের রাজকীয় খেলা, ক্রিকেট খেলা তো আমাদের দেশে প্রথম আসেন, ইংরেজরাই নিয়ে এসেছিল, ইংরেজদের রাজকীয় খেলা ছিল ক্রিকেট। তবু ঔপনিবেশিকতা সূত্রে সে খেলা ভারতে প্রবেশ করেছিল। এই ঔপনিবেশ কথাটা কি, মানে একসময় ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম, তাই আমরা ছিলাম ব্রিটিশদের ঔপনিবেশ, সেই জন্য বলছে ঔপনিবেশিকতার সূত্রে, মানে এই যে ব্রিটিশদের আমরা ঔপনিবেশ ছিলাম সেখান থেকে আমাদের এসছে। রঞ্জিত সিংজি তার সহজাত আগ্রহ হাতিশয্যে এই খেলার ইংরেজদের সঙ্গে সমান দক্ষতায় কৃতিত্ব দেখিয়েছিলেন। ভারতীয়রা কোনো পিছিয়ে পড়া কেউ নয়, তারা যে ইংরেজদের সঙ্গে সমান দক্ষতায় কৃতিত্ব দেখাতে পারে সেটা দেখিয়েছিলেন রঞ্জিত সিংজি। টেস্ট ক্রিকেটে তিনি ইংল্যান্ড দলের হয়ে অংশ নেন। সেই পরাধীনতার যুগে এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় জাতীয়তাবাদের অগ্রগতিতে সাহায্য করেছিল। ভাবো সেই সময় খেলা হতো এই টি20 এসব হতো না, তখন টেস্ট ক্রিকেট খেলা হতো এবং সেটা কোনো নির্দিষ্ট টাইম থাকতো না। এই টেস্ট ক্রিকেটে অংশ নেওয়া মানে বিশাল ব্যাপার, একটা মানে অভাবনীয় ব্যাপার। সেই টেস্ট ক্রিকেটে তিনি ইংল্যান্ড দলের হয়ে অংশ নিয়েছেন, মানে একটা বিশাল ব্যাপার। একটা পরাধীন ভারতবর্ষ থেকে একজন লোক সেই ইংল্যান্ডের দলের টেস্ট ক্রিকেটে অংশ নেওয়া, এটা একটা বিশাল ব্যাপার। সেই পরাধীনের জায়গা এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় জাতীয়তাবাদের অগ্রগতিতে সাহায্য করেছিল। এই জন্য কি বলা হচ্ছে, সেই পরাধীনতার যুগে এই ঘটনা নিঃসন্দেহে, মানে এই ঘটনা মানে কোন ঘটনা, এই যে রঞ্জিত সিংজির ইংল্যান্ড দলের হয়ে অংশ নিয়ে খেলা, ক্রিকেট খেলা, টেস্ট ক্রিকেটে খেলা, এই ঘটনা নিঃসন্দেহে ভারতীয় জাতীয়তাবাদের অগ্রগতিতে সাহায্য করেছিল। তারপর দেখো কলকাতার মাঠে এরকমই আর এক জাতীয়তাবদ্ধ ঘটনা ঘটেছিল 1911 খ্রিস্টাব্দে, যখন বাংলার মোহনবাগান ক্লাব ইংরেজদের ইস্ট ইয়র্ক ক্লাবকে 2-1 গোলে হারায়। দেখো ব্রিটিশরা
একদম আধুনিক ভাবে খেলাধুলা জানতো, ওরা খেলাধুলার সুন্দর চর্চা করতো। সেই সময় এই ইস্ট ইয়র্ক ক্লাবকে মোহনবাগান ক্লাব 2-1 গোলে হারিয়ে দিয়েছিল। সেবার খালি পায়ে ফুটবল খেলে ইংরেজদের কাছ থেকে IFA শিল্ড ছিনিয়ে নিয়েছিল মোহনবাগান দল। আর তাদের জুতো নেই, কিছু নেই, খালি পায়ে খেলে। সেই যুগে, স্বাধীনতা যুগের পটভূমিকায় এই ঘটনা ছিল একরকম দেশ বিজয়ের মতো, মানে সে ইংরেজদের হারিয়ে দিয়েছে আর কি, দেশ বিজয় করে নিয়েছে, এরকম একটা ব্যাপার ছিল। খেলার ইতিহাস নিয়ে যেসব গবেষণা হয়েছে সেগুলোর মধ্যে রিচার্ড হোল্টের স্পোর্টস অ্যান্ড দ্য ব্রিটিশ এ মডার্ন হিস্ট্রি, রামচন্দ্র গুহের এ কর্নার অফ এ ফরেন ফিল্ড, দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অফ এ ব্রিটিশ স্পোর্টস, দ্য পিকাডোর বুক অফ ক্রিকেট, বরিয়া মজুমদারের দ্য ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট, স্পোর্ট ইন সাউথ এশিয়ান সোসাইটি সম্পাদিত 2005 আর কি, আর কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস ইত্যাদি গ্রন্থের নাম করা যায়। এই গ্রন্থগুলো ভালো করে মনে রাখবে, কারণ এগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা খুব আসে। এই যেমন কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস, তাদের খেলা যখন ইতিহাস, এই গ্রন্থটা কে লিখেছেন? কৌশিক বন্দ্যোপাধ্যায়, এরকম আর কি। এছাড়া JM ম্যাসান প্রমুখ আরো অনেকে এ বিষয়ে প্রাসঙ্গিক কাজ করেছে। খেলাধুলার ইতিহাস চর্চার ক্ষেত্রে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রির মতো সংস্থারও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বৈশিষ্ট্য দেখো, খেলাধুলার ইতিহাসের বৈশিষ্ট্য কি? খেলার ইতিহাস চর্চার মাধ্যমে জাতিগত, লিঙ্গগত বৈষম্য দূর হয়। পাশাপাশি বিনোদনের মাধ্যম হিসেবে খেলা দেশ ও জাতির নানা প্রয়োজনের উপযোগী হয়ে উঠতে পারে। এই যে খেলা কোনো দেশ কাল গণ্ডির থাকে না। এই যে কয়দিন আগে মারাদোনা মারা গেল, আমরা মারাদোনার খেলা আমরা কিন্তু দুঃখ পেয়েছি, কারণ মারাদোনার খেলায় যে ফুটবল খেলায় মারাদোনা ফুটবলের রাজপুত্র। তাহলে এই যে খেলার ইতিহাস কোনো দেশ, জাতি, লিঙ্গ, বৈষম্য কিচ্ছু থাকে না, সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে খেলা। তাহলে খেলার ইতিহাস কি করছে? খেলার ইতিহাস চর্চার মধ্যে জাতিগত, লিঙ্গগত বৈষম্য দূর হয়ে যায়। পাশাপাশি বিনোদনের মাধ্যম হিসেবে খেলা দেশ ও জাতির নানা প্রয়োজনের উপযোগী হয়ে উঠতে পারে। এরপর হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। মানুষের কি খাবার খায়? যেমন আমরা বাঙালিরা মাছ ভাত খাই, আবার গুজরাটিরা আলাদা ধরনের খাবার খায়, দোকলা, আবার কেউ কেউ কোথাকার, আবার দেখবে দক্ষিণ ভারতে ইডলি, ধোসা, এই জাতীয় আর কি। এই খাবার দেখে বোঝা যাবে যে এই লোকটা কোথাকার লোক হতে পারে, কোন প্রদেশের লোক হতে পারে। তাহলে কোন একটি অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস প্রাথমিকভাবে সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং জীব বৈচিত্র্যের উপর নির্ভরশীল। আসলে যে অঞ্চলে যে জিনিসটা বেশি পাওয়া যায় সেই অঞ্চলের মানুষ সেটা খেতে অভ্যস্ত আর কি। তাহলে এই যে সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং জীব বৈচিত্র্যের উপর এই খাদ্যাভ্যাসের ইতিহাস নির্ভর করছে। খাদ্যাভ্যাসের বিবর্তনকে আজকাল ইতিহাস চর্চায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। কোন দেশের মানুষের স্বভাব বৈচিত্র্য অনেক সময় তাদের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে। যে যেরকম খাবার খায় না, তাদের স্বভাবও সেরকম অনেকটা হয়ে যায়। আবার সংশ্লিষ্ট দেশের ভূপ্রকৃতি সেই দেশের মানুষের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রিত করে থাকে। মানে যে দেশে খুব ঠান্ডা, তারা কিন্তু গরম হয় যেসব খাবার আছে সেগুলো খাবে, কারণ তাদেরকে খাদ্যাভ্যাস কি ভূপ্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করে। খাদ্যাভ্যাসের বিবর্তন একজন ঐতিহাসিককে দেশের বাণিজ্য এবং অর্থনীতিকে চিনতেও সাহায্য করে। তাই আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের বিবর্তনকে গুরুত্ব দেওয়া জরুরি। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা ভৌগোলিক অঞ্চল এবং কাল তথা সময়ের উপর বিশেষভাবে নির্ভরশীল। উদাহরণ হিসেবে বলা যায়, কোন একটি অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস সেই অঞ্চলে উৎপন্ন শস্যের উপর নির্ভর করবে। মানে যে অঞ্চলে যেসব শস্য হয়, যেখানে গম বেশি হয় সেখানকার লোক দেবে গম বেশি খাবে। আবার যেখানে ধান হয়, আমাদের যেমন ধান বেশি, আমাদের প্রধান চাষই হচ্ছে ধান, তাহলে আমরা কিন্তু ভাত খাই, এরকম আর কি। আবার সংস্কৃতিগত কারণেও কোনো কোনো খাদ্য একসময় প্রচলিত থাকলেও পরে অপ্রচলিত বা নিষিদ্ধ হয়ে উঠতে পারে। ভারতীয় ইতিহাসে দেখা যায় এনফিল্ড রাইফেলে গরু ও শুকুরের চর্বির গুজবে জাতিভ্রষ্ট হওয়ার আশঙ্কায় আতঙ্কিত হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীদের ঐক্যবদ্ধ করেছিল। যে সিপাহীরা দেখো, যে এনফিল্ড রাইফেল যখন চালু করা বলা হলো, তখন বলছে ওখানে গরু আর শুকরের চর্বি একসাথে মিশানো আছে। এবার দেখো হিন্দুরা গরু খায় না, আবার মুসলিমরা শুকর খায় না, তাহলে কি এইটাই তাদের দুজনের জাতিভ্রষ্ট হয়ে যাবে। তাহলে এইখানে সিপাহীরা নিজেদের ঐক্যবদ্ধ করে সিপাহী বিদ্রোহ করে দিল আর কি। অপরদিকে স্বদেশী যুগে কেবলমাত্র বিদেশি শিল্পদ্রব্য, শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর বর্জন করা হয়েছিল তাই নয়, ব্রিটিশ কলে প্রস্তুত সাদা চিনির মতো কিছু বিশেষ খাদ্যদ্রব্য বর্জন করা হয়। এই যে যখন বঙ্গভঙ্গ হলো, স্বদেশী যুগ আসলো, তখন কি বিদেশি জিনিস বয়কট আর স্বদেশী, তখন বলে বিদেশি শিল্প দ্রব্য আমরা ব্যবহার করবো না, শিক্ষা প্রতিষ্ঠানে যাব না। হ্যাঁ, সে আলাদা ইতিহাস আছে। যেমন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলো, তখন দেশীয় শিক্ষার উন্নতিতে অনেক কিছু হয়েছিল, সে আলাদা ইতিহাস আছে, সেগুলো পড়বো পরে। এছাড়া ইংরেজ সৈন্যবাহিনী
গঠনের ক্ষেত্রে দেখা যায় ইংরেজরা সেই সব ভারতীয়কে সেনাবাহিনীতে নিয়োগ করতে অধিকতর আগ্রহী ছিল যাদের প্রধান খাদ্য রুটি। মানে সেনাবাহিনীতে প্রধান খাদ্য রুটি কাদের নিয়ত, মানে রুটি যারা খায় তাদের বলা হয় তারা একটু কর্মঠ বেশি হয়, তারা একটু খাটতে বেশি পারে। আর যারা ভাত খায় তারা ভাত ঘুম দেয় আর কি। আমাদের বাঙালিদের খুব একটা পছন্দ করতো না ইংরেজরা, কারণ ইংরেজ সেই সব ভারতীয়কে সেনাবাহিনীতে বেশি নিয়োগ করতে আগ্রহী ছিল যাদের প্রধান খাদ্য রুটি, মানে যাদের বেশি কাজ করতে পারবে আর কি। খাদ্যাভ্যাসের ইতিহাস সম্পর্কে জানার জন্য জে গ্রামিলিয়ন এর অ্যাপেটাইটস ফুডস ইন প্রি হিস্ট্রি, তপন রায়চৌধুরী প্রবন্ধ মোগল আমলের খানাপিনা বা অর্জুন আপ্পাদুরাই রচিত হাউ টু মেক আ ন্যাশনাল কুইজিন প্রভৃতি রচনার উল্লেখ করা যেতে পারে। এবার আমাদের যদি প্রশ্ন আসে মোগল আমলের খানাপিনা কে লিখেছেন, তখন কি লিখবো? তপন রায়চৌধুরী। এরকম ভাবে এগুলো প্রশ্ন আসে। বৈশিষ্ট্য দেখো, খাদ্যাভ্যাসের ইতিহাস আমাদের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন করে তোলে। এছাড়া খাদ্যের মাধ্যমে জাতীয়তাবাদেরও উন্মেষ ঘটে। এরপরে দেখো শিল্প চর্চার ইতিহাস। শিল্প চর্চার মধ্যে অনেক কিছু থাকে। প্রথমে হচ্ছে সঙ্গীত। দেখো, সঙ্গীতের ইতিহাস চর্চা শুধুমাত্র সমাজের পরিচয় প্রাপ্তির ক্ষেত্রেই নয়, জাতির ধর্মীয় জীবন, দৈনন্দিন কার্যাবলী, অর্থনৈতিক অবস্থা, ভাষা, জীবিকা, এমনকি রাজনৈতিক সমৃদ্ধির পরিচয় পাওয়ার ক্ষেত্রেও সহায়ক। কখন যখন পেটে ভাত থাকে তখন মানুষের কি তখন কিন্তু দেখবে সঙ্গীতের দিকে মন দেয়। মানে এইসব নান্দনিক কাজ করতে গেলে তো আর অন্য চিন্তা, ভাত জোগাড় করার চিন্তা থাকলে হয় না। তাহলে এর থেকে অনেক কিছু, যখন একটা সমৃদ্ধি থাকে তখনই এগুলো ফুলে ফেপে ওঠে, এগুলোর বিকাশ ঘটে। আধুনিক ইতিহাস চর্চায় সমাজের নিম্নতর শ্রেণী তথা সাধারণ মানুষের ইতিহাস চর্চা সম্পর্কে জানার জন্য লোকসঙ্গীতের ইতিহাস চর্চা অপরিহার্য। তাই বলে যারা গরিব মানুষ তারা কি সঙ্গীত চর্চা করে না, তারা করে লোকসঙ্গীতের চর্চা। কেবলমাত্র প্রাচীন বা মধ্যযুগে নয়, ঔপনিবেশিক সমাজেও সঙ্গীতের গুরুত্ব অস্বীকার করা যায় না। অসংখ্য সাধারণ মানুষকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করার জন্য সঙ্গীতের ব্যবহার নানাভাবে করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ তাদের লিখিত ও সুরারোপিত গানের দ্বারা জাতীয়তাবোধের প্রসারে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের বহু গান, বিশেষত বাংলার মাটি বাংলার জল, পূর্ণ হোক এই যে গানটা, সরলা দেবী চৌধুরানীর নম হিন্দুস্তান, রজনীকান্ত সেনের মায়ের দেয়া মোটা কাপড় প্রভৃতি স্বদেশী গানগুলির উল্লেখ করা যায়। এবার এই মায়ের দেয়া মোটা কাপড় এই গানটা কার লেখা? রজনীকান্ত সেন। এরকম আর কি ছোট ছোট প্রশ্ন তোমাদের আসবে, একটু ভালো করে বইটাকে পড়তে হবে, শুনতে হবে। এবার দেখো নৃত্য। সঙ্গীতের মতো নৃত্য একটি প্রাগৈতিহাসিক কলা। নৃত্যের ইতিহাস চর্চায় আমাদের চিত্রশিল্প এবং সাহিত্যিক উপাদানের উপরে বেশি নির্ভর করতে হয়। লিখিত উপাদানে আমরা প্রধানত উচ্চাঙ্গ এবং ধর্মীয় নৃত্য সম্পর্কে বেশি জানতে পারি। প্রাচীন ও আদি মধ্যযুগে দেবদাসী ও গণিকা প্রথায় নৃত্যকলা চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এছাড়া গ্রামীণ সংস্কৃতিতে কিংবা ব্রত আচরণে লোক নৃত্যের একটি স্থান রয়েছে। এই দেবদাসী মানে কি? মানে দেবতার দাস আর কি, সে দেবতাদের কাজ করবে আর কি, এইগুলো আর কি। নৃত্যের ইতিহাস চর্চায় আরো একটি দিক হলো নৃত্যশিল্পের প্রতি এবং শিল্পীদের প্রতি সমাজের মনোভাবের বিশ্লেষণ। সময়ের সঙ্গে সঙ্গে এই মনোভাবের যে বিবর্তন ঘটছে তার মাধ্যমে সমাজের কিছু বৈশিষ্ট্য আমাদের কাছে ধরা পড়ে। উদাহরণস্বরূপ বলা যায়, ভারতীয় সমাজ জীবনে উপাসনা, শিল্পকলা এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানের অপরিহার্য অঙ্গ ছিল নৃত্য। যুগের পরিবর্তনে তা ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ে, তবে শাস্ত্রীয় নৃত্যকলা চর্চা ঔপনিবেশিক শাসনের পূর্বে এবং ঔপনিবেশিক শাসন চলাকালীন এবং বিভিন্ন দেশীয় রাজপুরুষের পৃষ্ঠপোষকতায় অব্যাহত ছিল। এই যে আমি বলেছি যে গান বাজনা করতে গেলে কি, যখন মানুষের পেটে ভাত থাকে তখন মানে রাজপুরুষদের পৃষ্ঠপোষক, মানে তারা সাহায্য করতো, তাদের পয়সা তো আর অভাব ছিল না। তখন কি যে শাস্ত্রীয় নৃত্যকলা ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল এবং সেই জন্য ঔপনিবেশিক শাসনের পূর্বে এবং ঔপনিবেশিক শাসন চলাকালীন রাজপুরুষদের পৃষ্ঠপোষকতা এগুলো অব্যাহত ছিল, মানে তারা অনেক সাহায্য করতো এই বিষয়ে আর কি। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের নৃত্য শৈলী বিকশিত হয়েছে, যেমন উত্তর ভারতে কথক ও ওড়িশি, দক্ষিণ ভারতে ভারত নাট্যম, কথাকলি, পূর্ব ভারতের মণিপুরী প্রভৃতি। তোমাদের প্রশ্ন আসে যে উত্তর ভারতের কি? উত্তর ভারতে কথক ও ওড়িশি, দক্ষিণ ভারতে ভারত নাট্যম, কথাকলি, পূর্ব ভারতের মণিপুরে, এরকম আর কি। স্বাধীনতার পরও উদয় শঙ্কর, পণ্ডিত বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, কেলুচরণ মহাপাত্র প্রমুখ শিল্পীদের উদ্যোগে নৃত্যকলার চর্চা যা আজও বর্তমান। এরপর দেখো নাটক। ভরত মুনির রচনায় নাট্যশাস্ত্র পঞ্চম বেদ নামে অভিহিত করা হয়েছে। পঞ্চম বেদকে, পঞ্চম বেদ হচ্ছে নাট্যশাস্ত্রকে বলা হচ্ছে। এ থেকে তৎকালীন ভারতীয় সংস্কৃতির নাটকের গুরুত্ব অনুমান করা যায়। নাটকের ইতিহাস চর্চার মধ্য দিয়ে সমকালীন সমাজ, সংস্কৃতি, এমনকি রাজনীতির একটি ছবি আমরা পেতে পারি। এই যে নাটকের ইতিহাস চর্চায় যে নবান্ন নাটক আছে, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক, সেই যে যুদ্ধের পটভূমিকায় লেখা, ঠিক আছে,
ঊনবিংশ শতাব্দীতে ভারতে বিশেষত বাংলায় গ্রুপ থিয়েটারের প্রচলন ঘটে। স্বাধীনতা সংগ্রামের যুগে পরাধীন ভারতের নাট্যমঞ্চগুলি পরিণত হয়েছিল রাজনৈতিক তথা সামাজিক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্র। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সুরেন্দ্র বিনোদিনী, গজদানন্দ ও যুবরাজ প্রভৃতি একাধিক নাটক ও প্রহসন বঙ্গীয় সমাজে বিতর্কের সৃষ্টি করে। ফলস্বরূপ সরকারের পক্ষ থেকে 1876 খ্রিস্টাব্দে পাশ করা হয় নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। এই যে নাটকের মাধ্যমে দেশীয় সাংস্কৃতিক প্রচার, নাটকের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে প্রচার, এই জন্য নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন তারা কবে আনে? ব্রিটিশরা 1876 খ্রিস্টাব্দে। অবশ্য তারপরেও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সহ বহু নাট্যকারী পৌরাণিক ও ঐতিহাসিক নাটকের মোড়কে দেশাত্মবোধের বিস্তারের চেষ্টা করেছিলেন। পৌরাণিক আর ঐতিহাসিক নাটকের ভিতর দিয়ে দেশাত্মবোধকে প্রচারের চেষ্টা নাটকের মাধ্যমে আর কি। তার সরোজিনী ও অশ্রুমতী নাটক দুটির উল্লেখ এক্ষেত্রে করা যায়। স্বাধীনতার পরবর্তীকালেও নাট্যমঞ্চ পরিণত হয়েছিল রাজনৈতিক ও সামাজিক প্রতিবাদের ক্ষেত্র। বিজন ভট্টাচার্যের নবান্ন, উৎপল দত্তের অঙ্গার ও টিনের তলোয়ার ছিল এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই যে স্বাধীনতার পরেও বিশেষ করে সমাজতান্ত্রিক ভাবধারাটা যখন আসে, এই যে সাম্যবাদী ভাবধারা, তখন এই বিজন ভট্টাচার্য নবান্ন আর এর প্রেক্ষিত ছিল বাংলার সেই সময় অবস্থা আর কি। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার একটা ফল, তারপরে মন্বন্তর, এইগুলোর ফলে মানুষের যে সমাজ সংস্কৃতির যে পরিবর্তন, এই বিষয় নিয়ে লেখা নবান্ন নাটক, তারপর উৎপল দত্তের অঙ্গার ও টিনের তলোয়ার, এগুলো মানুষ খুব দেখতো তখন আর কি। সমাজ সংস্কৃতির ইতিহাস চর্চার ক্ষেত্রে সত্যজীবন মুখোপাধ্যায়ের দৃশ্য কাব্য পরিচয় কিংবা ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় নাট্যশালার ইতিহাস এক্ষেত্রে উল্লেখ্য। এবার দেখো চলচ্চিত্র। সঙ্গীত, নাটক ও নৃত্যের থেকে চলচ্চিত্র কিছুটা আলাদা। সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে চলচ্চিত্রকে ব্যবহার করার সময় আমাদের মনে রাখতে হবে যে এই শিল্প মাধ্যমটি অত্যন্ত ব্যয়সাপক। চলচ্চিত্র তো আর নাটক একটা সাধারণ নাটক করতে খুব একটা খরচ হয় না, কিন্তু একটা চলচ্চিত্র তৈরি করতে অনেক খরচ হয় আর কি, ব্যয়সাপক ব্যাপার। তাই আন্দোলনের হাতি হিসেবে নাটক বা গানের মতো আপসহীন প্রতিবাদীর ভূমিকা অবতীর্ণ হওয়া চলচ্চিত্রের পক্ষে অসুবিধাজনক, কারণ একটা ছবি তৈরি করতে অনেক খরচ হয়, কিন্তু একটা গান গাইতে তো একজন যে কেউ গেয়ে দিতে পারে আর কি। অন্যদিকে মনোরঞ্জনের কথা মাথায় রাখে বলে চলচ্চিত্র সামাজিক ইতিহাসের উপাদান হিসেবে অধিক গুরুত্বপূর্ণ। ভারতের দেশভাগ এবং ভারত পাকিস্তান সম্পর্কে প্রসঙ্গে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। এই যে দেশভাগ, তার করুণ পরিণতি, এ নিয়ে বহু ছবি তৈরি হয়েছে। এ প্রসঙ্গে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, দীপ মেহতার 1947 আর্থ, পামেলা রুকসের ট্রেন টু পাকিস্তান, MS শতায়ুর গরম হাওয়া, গোবিন্দ নিহালনির তমস প্রভৃতি চলচ্চিত্রের উল্লেখ করা যায়। এছাড়া সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, অশনি সংকেত, পথের পাঁচালী, অরণ্যের দিনরাত্রি প্রভৃতি চলচ্চিত্র সমাজের বিভিন্ন স্তরের মানুষের চিত্র পরিবেশন করে। বৈশিষ্ট্য দেখো, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র কখনো বিনোদন, আবার কখনো জাতীয়তাবাদ সহ অন্যান্য সংগ্রাম ও আন্দোলনের হাতিয়ার হয়ে ওঠে। যুগে যুগে পরিবর্তিত রূপটি তা এই ইতিহাস চর্চা ও চর্চার মাধ্যমে উঠে আসে। এরপর হচ্ছে পোশাক পরিচ্ছদের ইতিহাস। এই যে পোশাক পরিচ্ছদের একটা বিশাল ইতিহাস আছে। আগে মানুষ ঢিলে ঢালা পোশাক পরতো, কিন্তু মেয়েরা, বিশেষ করে মেয়েদের পোশাকের উপর তো খুব রকম রেস্ট্রিকশন ছিল। মেয়েরা অনেক ধরনের পোশাক পরতে পারতো না। কিন্তু যখন ইংল্যান্ডে নতুন নতুন কলকারখানা তৈরি হলো, তখন কলকারখানায় শ্রমিকের অভাব হলো, তখন মেয়েরা যখন কলকারখানায় কাজ করতে গেল, তখন কিন্তু তারা আর ঢিলে ঢালা পোশাক পরছে না, তখন আটো পোশাক পরে তারা নামলো আর কি। কাজ কর্মক্ষেত্রে তো আর ঢিলে ঢালা পোশাক চলবে না, এরকম আর কি। খাদ্যাভ্যাসের মতোই মানুষের পোশাক পরিচ্ছদ তার সংস্কৃতির অপরিহার্য অঙ্গ। ধর্মীয় বিধিনিষেধ এবং সামাজিক পথে ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। যেমন ধর্মীয় বিধিনিষেধ কেন? মেয়েদের বিভিন্ন রকম পোশাক পরিচ্ছদ নিষেধ আছে, এই আছে ধর্মীয় বিষয়। ভারতীয় তথা বাঙালিদের পোশাক পরিচ্ছদ অন্যান্য বহু জাতির ব্যঙ্গের কারণে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে গান্ধীজির খাটো ধুতি ও উত্তরীয় পরিধানের কারণে দ্বিতীয় গোলটেবিক বৈঠকের পর আহত সান্ধ্যভোজে তাকে নিমন্ত্রণের ব্যাপারে আয়োজকরা দ্বিধাগ্রস্ত ছিলেন। কিন্তু আমরা তো জানি গান্ধীজি কেন এটা করেছিলেন। গান্ধীজি দেখছেন তাদের দেশবাসী একদম দারিদ্র, দেশবাসী দারিদ্র, গান্ধীজি তো দেশকে স্বাধীন করবেনই, তাহলে গান্ধীজির মতো লোক পোশাক ছেড়ে দিলেন। কারণ প্রথম জীবনে কিন্তু গান্ধীজি অনেক সুন্দর সুন্দর ব্রিটিশদের মতোই পোশাক পরতেন, কোট পরতেন, কিন্তু গান্ধীজি দেখলেন যে একদিন একটা ঘটনা ঘটলো, যে গান্ধীজি দেখলেন যে একটা মহিলা তার পোশাক নেই, ছেঁড়া পোশাক, তখন গান্ধীজি তার পোশাক দিয়ে তাকে পোশাক দিয়েছিলেন। এটা ঘটনা আমরা পড়েছি, ক্লাস 5-এও দেখবে আছে এখন এই পড়াটা, ঠিক আছে। এই কারণে এই যে আবার বাঙালিদের এই যে এক ধরনের পোশাক,
পাঞ্জাবিদের এক ধরনের পোশাক, মানে কাজের অনুযায়ী পোশাক আর কি। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় গান্ধীজির খাটো ধুতি উত্তর পরিধানের কারণে দ্বিতীয় গোলটেক বৈঠকের পরে আহত সান্ধ্যবেলা তাকে নিমন্ত্রণ ব্যাপারে আয়োজনটা দিতে গেছে যে এরকম একটা লোককে নিয়ে আসবো আর্ধানাঙ্গা ফকিরকে আর কি। আবার বিদ্যাসাগর বা আশুতোষ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা ব্রিটিশ সরকারের উচ্চ পদস্থ আধিকারিকদের ভারতীয়দের পরিধান সংক্রান্ত ব্যঙ্গচির তীব্র প্রতিবাদ করেছে। বিংশ শতাব্দীর বাংলায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির পোশাক পরিচ্ছদ ছিল সকলের কাছে আদর্শ। তারা এক ধরনের পোশাক পরত, সেটা হচ্ছে আলাদা যারা খুব ধনী পরিবার তাদের পোশাক আছে। ঠাকুরবাড়ি জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ধনী পরিবার, তাদের একরকম পদ্ধতি। এই পদ্ধতি ছিল যারা যে পদ্ধতিতে শাড়ি পরতো সেটা ছিল ব্রাহ্মিকা পদ্ধতি। তোমাদের প্রশ্ন আসবে ব্রাহ্মিকা পদ্ধতি, এই যে ঠাকুরবাড়ি যে পোশাক পরিচ্ছদের চর্চা হতো এটা ছিল ব্রাহ্মিকা পদ্ধতি। ভারতীয় সমাজে আধুনিকতার উন্মেষের সঙ্গে সঙ্গে পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে বিশেষত নারীর পোশাকের ক্ষেত্রে পরিবর্তন হয়েছিল। জ্ঞানদা নন্দিনী দেবী ওরিয়েন্টাল ড্রেস এর পরিবর্তে পার্সি মহিলাদের অনুকরণে মুম্বাই দস্তুর শাড়ি পরার কৌশল উদ্ভাবন করেন, যা ঠাকুরবাড়ি সহ বহু শিক্ষিত ব্রাহ্ম পরিবারের মহিলাগণ শিখেছিলেন। ঘোমটা বা ওড়নার ব্যবহারও বৈচিত্র্য এসেছিল। এই স্বর্ণকুমারী দেবী ঘোমটার বদলে টুপি ব্যবহার করতেন। এছাড়া মুসলিম সমাজও সমাজ সংস্কারের সঙ্গে সঙ্গে পর্দা প্রথা শিথিল হয়। যে সমাজ সংস্কার হয়, সমাজ সংস্কারের জন্য অনেকে কাজ করেছেন, তার মধ্যে বেগম রোকেয়া যেমন ছিল। বেগম রোকেয়ার মতো মুসলিম সমাজ সংস্কারের ব্রতী মহিলাগণ অনেকে পর্দা প্রথা পরিত্যাগ করছেন। যে পর্দা প্রথার আড়ালে থাকবে কেন, মেয়েদেরও সমাজে এগিয়ে আসতে হবে আর কি। পোশাক পরিচ্ছদ ইতিহাস নিয়ে যারা গবেষণা করছে তাদের মধ্যে কার্ল কোহলারের এ হিস্ট্রি অফ কস্টিউমস নামক গ্রন্থের কথা উল্লেখ করা যায়। পাশাপাশি উঠে আসে 1991 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত দি অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ান্স সংস্থার কাজ। এছাড়া কেমব্রিজ ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 1 এ ইরফান হাবিব, তপন রায়চৌধুরী প্রমুখ মুঘল আমলের পোশাক পরিচ্ছদের বিবর্তন নিয়ে আলোচনা করেছেন। এরা ব্যতীত ম্যাথেউস শোয়ার্জের মতো কিছু গবেষকও এ বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। বৈশিষ্ট্য দেখো, মানুষের প্রয়োজনে, মানুষের রুচিশীলতায় এবং আত্মসচেতনতায় পোশাক পরিচ্ছদ যুগোপযোগী হয়ে উঠেছে। এই সংক্রান্ত ইতিহাসে বিষয়টি এভাবেই উঠে আসে। তাহলে তোমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ব্রাহ্মিকা পদ্ধতি কি। এই যে জ্ঞানদা নন্দিনী দেবী ওরিয়েন্টাল ড্রেসের পরিবর্তে পার্সি মহিলাদের অনুকরণে মুম্বাই দস্তুর শাড়ি পরার কৌশল উদ্ভাবন করেন, যা ঠাকুরবাড়ি সহ বহু শিক্ষিত ব্রাহ্ম পরিবারের মহিলাগণ শিখেছিলেন। এই পদ্ধতি যে শাড়ি পরতেন, এই পদ্ধতি হচ্ছে ব্রাহ্মিকা পদ্ধতি। এবার দেখো যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা। ব্রিটিশ ভারতে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রধান উদ্দেশ্য ছিল বাণিজ্যিক স্বার্থ রক্ষা, বিদ্রোহ দমন, প্রতিরক্ষার জন্য সৈন্যবাহিনীর যাতায়াত সুগম করা এবং প্রত্যন্ত অঞ্চলগুলির থেকে কর আদায় ইত্যাদি। ব্রিটিশ ভারতে তারা যোগাযোগ ব্যবস্থা যদি উন্নতি না করে তাহলে তারা সেখানে পৌঁছাবে কি করে, তাহলে তাদের ছিল বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা, আবার প্রতিরক্ষার জন্য সৈন্যবাহিনী সেখানে পাঠানো, আবার কর আদায় করা। এবার এর ফলে দেখবে রেল তারা তৈরি করলো, কারণ রেলে সহজে যাতায়াত করা যাবে আর কি। যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চা সমকালীন বাণিজ্য রাজনীতি সম্পর্কে জানতে সাহায্য করেছে। কোন কোন জায়গায় কি বাণিজ্য হতো, কেমন রাজনীতি ছিল। ঔপনিবেশিক ভারতীয় অর্থনীতির বিকাশে রেলপথের গুরুত্ব অনস্বীকার্য। যোগাযোগ ব্যবস্থার আবার অনেক সময় সাধারণ মানুষের কাছে শাসক ও শোষণের মাধ্যম হিসেবে প্রতিবাদ হয়। রেলপথের মাধ্যমে যেমন শাসক শাসিত ব্যাপারটা ছিল, কিন্তু তার সাথে রেলপথে হলে মানুষের উন্নত হলো, সেইখানকার উৎপাদিত পণ্য মানুষ সহজে আনতে সুবিধা হলো, এরকম আর কি। উদাহরণ হিসেবে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সিপাহীদের পরাজয়ের অন্যতম কারণ ছিল রেল ও টেলিগ্রাফ ব্যবস্থার উপরে সিপাহীদের নিয়ন্ত্রণের অভাবের কথা বলা যায়। এই যে তখন রেলের মাধ্যমে সঙ্গে সঙ্গে সেখানে সৈনিক পাঠিয়ে দেওয়া হলো, টেলিগ্রাফ ব্যবস্থা তাদের সংবাদ আদান প্রদান সহজ হলো, কিন্তু সিপাহীদের এইগুলো ছিল না, সিপাহীদের নিয়ন্ত্রণ সেখানে ছিল না, তাহলে মহাবিদ্রোহ সহজে তারা দমন করতে পেরেছিল। 1858 খ্রিস্টাব্দে ক্ষমতা হস্তান্তরের পরে সুদূর ইংল্যান্ড থেকে ভারতীয় প্রশাসন পরিচালনার অন্যতম সহায়ক ছিল টেলিগ্রাফ ব্যবস্থা। টেলিগ্রাফ ব্যবস্থা দেখো ইংল্যান্ড থেকে এখানে নিয়ন্ত্রণ করা হচ্ছে আর কি। প্রাক আধুনিক যুগে যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে পর্তুগিজ ভাস্কো ডা গামার ভারতে আসা জলপথ আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ইতিহাসের ধারণাটিকে সম্পূর্ণ বদলে দিয়েছিল এই ঘটনা। এবার থেকে একটু টুকরো কথা শুনো। আধুনিক ভারতে ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার। দেখো ইতিহাস চর্চায় ফটোগ্রাফির ব্যবহার হতে পারে প্রধানত দুভাবে। এক হচ্ছে অন্য উপাদানগুলির পরিপূরক তথ্য হিসেবে, এবং দুই অন্য উপাদানের অভাব বা স্বল্পতা হেতু প্রধান উপাদান হিসেবে। প্রসঙ্গে উল্লেখ করা যায় 19বিংশ শতাব্দীর ভারতীয় নারীর পোশাক সংক্রান্ত আলোচনার ফটোগ্রাফি এক অমূল্য উপাদান। তবে মনে রাখা দরকার যে অন্যান্য মাধ্যমগুলির মতোই ফটোগ্রাফিও বাস্তবের অবিকল প্রতিরূপ নয়। চিত্রগ্রাহকের নিজস্ব দৃষ্টিভঙ্গি গৃহীত স্থির চিত্রটিকে অনেকাংশে নির্ধারণ করে। উপাদান হিসেবে স্থির চিত্রের ব্যবহারের সময় বিষয়ে সতর্ক থাকা
দরকার। ফটোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস উপাদান এবং তাতে কি হয় সেই সময়কার কিভাবে এবং যে ছবিটা তুলছে তার দৃষ্টিভঙ্গি কিন্তু ব্যাপক দরকার, কোনটা দরকার সেটা সে তুলে আনবে আর কি। এবং তবে এক্ষেত্রে একটু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক সময় আজকাল তো ট্রিক ফটোগ্রাফি হয়ে গেছে, যে কোনটা সেই আমলের ছবি আর এখনকার ট্রিক ছবি এটা বোঝা একটু মুশকিল হয়ে যায় আর কি। বৈশিষ্ট্য দেখো যে যানবাহন যোগাযোগ ব্যবস্থা একদিকে শাসক গোষ্ঠীর প্রয়োজনে, অন্যদিকে জনগণের প্রয়োজনে যুগে যুগে পরিবর্তিত হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে সমকালীন বৈজ্ঞানিক আবিষ্কার ও উন্নত প্রযুক্তিবিদ্যা। ভারত ছাড়ো আন্দোলনের সময় আন্দোলনকারীরা রেলপথ তুলে ফেলে টেলিগ্রাফ খুঁটি উপড়ে শাসকের বিরোধিতা করেন, কারণ রেলপথ ও টেলিগ্রাফ উভয় ব্রিটিশ শাসক গোষ্ঠীর শোষণের ক্ষেত্রে সহায়ক ছিল, কারণ তারা এইভাবে তাড়াতাড়ি আসতে পারত। এরপর দেখো দৃশ্যশিল্পের ইতিহাস। ছবি আঁকা। ছবি যেমন শিল্পকর্ম বা অলঙ্কারের একটি মাধ্যম, তেমনি ছবির মধ্য দিয়ে মানুষ তার সমকালীন সমাজ, সংস্কৃতি বা রাজনীতির সামনে নিজের মনোভাব প্রকাশ করতে পারে। এই যে প্রথমে দেখবে গুহার মধ্যে আদিবাসীরা ছবি তুলে রাখতো, কিভাবে শিকারের ছবি, কি শিকার করলো, এইভাবে তারা লেখা আবিষ্কার হয়ে গেল এই ছবির মাধ্যমে আর কি। সেসব তো আমরা জানি। কোষ গ্রন্থগুলি রয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে প্রখ্যাত শিল্প বিশেষজ্ঞ ইবি হাভেল ও অবনীন্দ্রনাথের নেতৃত্বে নববঙ্গীয় চিত্রকলার এক নতুন উন্মেষ ঘটেছিল। যদিও তা প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত নয়, তবু স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার সম্পর্কে যে মোটেই নিকট ছিল সে কথা অস্বীকার করা যায় না, যথেষ্ট নিকট ছিল আর কি। এই সূত্রে আরেকটি কথা স্মরণযোগ্য যে 1895 খ্রিস্টাব্দে যখন অবনীন্দ্রনাথ রাধাকৃষ্ণ চিত্রমালা সৃষ্টি করেন, তখন আধুনিক চিত্রকলায় পাশ্চাত্য প্রভাব মুক্ত স্বদেশ চেতনার রূপ পেয়েছিল। তাই ভারতের স্বাধীনতা আন্দোলনকে জানতে হলে আমাদের শিল্পকলার ইতিহাসকেও জানতে হবে। বিংশ শতাব্দীর শিল্পকলার সঙ্গে মাতৃভূমির এই যে মনস্তাত্ত্বিক সেতু বন্ধন, তা কোনো প্রচলিত নথিপত্রে ধরা নেই, যা আছে অনুভবযোগ্য কিছু শিল্প বিশ্লেষণে। বিশেষত বিষয়বস্তু ছাড়াও চিত্রাঙ্কন শৈলীর বিবর্তন ইতিহাসের মাধ্যমেও আমরা সমসাময়িক সমাজ ও সংস্কৃতি ভাবনার পরিচয় পেতে পারি। এই ছবির মাধ্যমে যেমন ভারত মাতা ছবি, এরকম আর কি, ছবির মাধ্যমে অনেক কিছু আমরা জানতে পারি আর কি। ফটোগ্রাফি দেখো। ফটোগ্রাফির ইতিহাস খুব প্রাচীন নয়। ফটোগ্রাফি যেভাবে পুরনো সময়কে প্রায় অবিকৃতভাবে ধরে রাখতে পারে, কোনো লেখক বা চিত্রকরের পক্ষে তা সম্ভব নয়। তাই পুরনো দিনের নির্ভরযোগ্য দলিল হিসেবে ঐতিহাসিকদের কাছে এর গুরুত্ব অসামান্য। সাধারণভাবে রাজনৈতিক বা অর্থনৈতিক ইতিহাসে এর ব্যবহার অন্য উপাদানের পরিপূরক রূপে, কিন্তু সাধারণ মানুষের প্রাত্যহিকতা সামাজিক ইতিহাস রচনার ঐতিহাসিকরা ক্রমে এর গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে। পারিবারিক অ্যালবামগুলি সুদক্ষ ঐতিহাসিকদের অনুসন্ধানের দৃষ্টির সামনে তুলে ধরেছে অনেক নতুন তথ্য। যারা অনেক ধনিক শ্রেণী ছিল, তারা তখন ছবি তুলতে একটা তো পয়সা লাগে, তাদের ছিল, এবং তারা অনেকে পারিবারিক বিভিন্ন অ্যালবাম আছে, তাদের অনেক ছবি আছে, সেগুলো কিন্তু মানে সুদক্ষ ঐতিহাসিক সেখান থেকে কিছু তথ্য নিয়ে আসতে পারে, অবশ্যই আনতে পারে আর কি। ভারতের স্বাধীনতা আন্দোলনের নথি হিসেবে ব্যবহৃত হতে পারে সে যুগের কয়েকটি দুর্মূল্য ফটোগ্রাফ, যার অধিকাংশ তুলেছেন কুন্তলিন, তেলখ্যাত এইচ বোস, হেমেন্দ্রনাথ বোস। এছাড়া বিপ্লবী যুগের বহু ইতিহাস, নৌবীর্যের ঘটনা, দাঙ্গা, মন্বন্তরের ফটোগ্রাফের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের এক ধারাবাহিক ইতিহাস জানা যায়। অবশ্য এখানে ফটোগ্রাফি বিশ্বাসযোগ্য হলেও ফটোগ্রাফারের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা সবসময় বিশ্বস্ত নাও হতে পারে। ফলে ইতিহাস চর্চার ক্ষেত্রে ফটোগ্রাফির ব্যবহারে ঐতিহাসিকদের পক্ষ থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন, যেটা আমি বলছিলাম টিক্স ফটোগ্রাফি আর কি। বৈশিষ্ট্য দেখি, ফটোগ্রাফি বাস্তব দৃশ্যকে অপরিবর্তিতভাবে আমাদের সামনে তুলে ধরে, ফলে ইতিহাস হয়ে ওঠে যথার্থ ইতিহাস। কিন্তু কারিগরের বিদ্যার কারসাজিতে বাস্তব ঘটনা অনেক সময় অন্তরালে চলে যায়। এরূপ নানা সমস্যার ফলে উঠে আসে অবাস্তব কল্পকাহিনী। তথাপি ইতিহাস নির্মাণের ক্ষেত্রে এগুলোর গুরুত্ব অপরিসীম। এবার দেখো স্থাপত্যের ইতিহাস। স্থাপত্য তথা বিভিন্ন ইমারত নির্মাণের প্রধানত দুটি উদ্দেশ্য, একটা হচ্ছে বসবাস আর একটা হচ্ছে ধর্মচর্চা। সময়ের সঙ্গে কিভাবে কোন একটি নির্দিষ্ট অঞ্চলের স্থাপত্য শৈলী ও প্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, স্থাপত্যের ইতিহাস চর্চার প্রধান উপযোগ্য বিষয়। স্থাপত্যের ইতিহাস যে কোনো অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। শাসক গোষ্ঠী ধর্মীয়করণে বা কোনো যুদ্ধজয়ের স্মারক বা সমাধি হিসেবে স্থাপত্য কীর্তিকে উৎসাহ দান করেছেন। আমাদের আলোচনার উদাহরণ হিসেবে কলকাতা শহরকে রাখা যেতে পারে, কারণ ব্রিটিশ প্রশাসনের কলকাতায় বিভিন্ন প্রয়োজনে তথা সৌন্দর্য স্মারক হিসেবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, রাইটার্স বিল্ডিং, প্রিন্সেপ ঘাট ইত্যাদি তারা নির্মাণ করেছিলেন। দেখো আধুনিক ভারতের স্থাপত্যের আলোচনায় নতুন দিল্লির স্থাপত্যের কথা অবশ্যই উল্লেখ করতে হয়। 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরের পর দিল্লির স্থাপত্য শৈলীতে বড় ধরনের পরিবর্তন। আগে তো কলকাতা রাজধানী ছিল, কিন্তু কবে আসে? 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে ব্রিটিশরা দিল্লিতে রাজধানী স্থানান্তর করে। এডুইন লুটিয়েন এবং
হারবার্ট বেকার নামে দুই বিখ্যাত ব্রিটিশ স্থপতির পরিচালনায় এবং ভারতীয় ঠিকাদার শোভা সিং এর উদ্যোগে তৈরি হয় ভাইসরয়েস হাউস এবং কিংসওয়ে, বর্তমানে যা রাষ্ট্রপতি ভবন এবং রাজপথ নামে পরিচিত। তাহলে এই যে রাষ্ট্রপতি ভবন বা রাজপথ নির্মাণ করা করেছিলেন এডউইন লুটিয়েন এবং হারবার্ট বেকার নামে দুই বিখ্যাত ব্রিটিশ স্থপতি পরিচালনায় ভারতীয় ঠিকাদার শোভা সিং এর উদ্যোগে তৈরি হয়েছিল ভাইসরয় হাউস এবং কিংসওয়ে। ভাইসরয় হাউস মানে যেটা এখন বর্তমানে রাষ্ট্রপতি ভবন, আর কিংসওয়ে মানে রাজপথ আর কি। এছাড়া হারবার্ট বেকারের পরিচালনায় তৈরি লোকসভা, এই যে আমাদের লোকসভা, আমাদের যে ভারতীয় লোকসভা, সেটা তৈরি করেছিলেন হারবার্ট বেকারের পরিচালনায় তৈরি হয়েছিল লোকসভা ভবন এবং সেক্রেটারিয়েট বিল্ডিং প্রভৃতি ব্রিটিশ ভারতীয় স্থাপত্যের উজ্জ্বল উদাহরণ। আর পুরনো ইতিহাস তো জানোই, মোগল আমলে যেসব হচ্ছে ভিক্টোরিয়া মোগল আমলে যেটা হয়েছিল, এখন তো ভারত যেটা হয়েছে, মোগল আমলে আমাদের তৈরি হয়েছিল তাজমহল, তারপরে আরো অনেক কিছু তৈরি হয়েছিল, সেসব তো আমরা জানি। আর ব্রিটিশরা তৈরি করেছিল এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল। বৈশিষ্ট্য থাকে, স্থাপত্য শাসক গোষ্ঠী বা পৃষ্ঠপোষকদের মানসিকতায় প্রতিফলন ঘটে এই সংক্রান্ত ইতিহাস চর্চার মাধ্যমে, যা স্পষ্ট ঘটে। এবার দেখো স্থানীয় ইতিহাস। কোন একটি নির্দিষ্ট অঞ্চলের জনসমাজের নিজস্ব ইতিহাসকে সাধারণভাবে স্থানীয় ইতিহাস বলা হয়। ওই অঞ্চলের সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রবণতা স্থানীয় ইতিহাসের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়। স্থানীয় কথাটাতে বোঝা যাচ্ছে স্থানীয় মানে সেই নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় আর কি। স্থানীয় ঐতিহাসিক নিদর্শন এবং কাব্য বা কথ্য ইতিহাস এই ধরনের ইতিহাস চর্চার অন্যতম প্রধান উপাদান। মনোরঞ্জন চন্দ্রের লেখা মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস, সতীশচন্দ্র মিত্রর যশোহর খুলনার ইতিহাস কিংবা ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কোচবিহারের ইতিহাস ইত্যাদি রচনাগুলি থেকে স্থানীয় ইতিহাস প্রসঙ্গে নানান তথ্য পাওয়া যায়। যদি তোমাদের বলা হয় যে মল্লভূম বিষ্ণুপুর ইতিহাস কে লিখেছেন, এটা লেখা আছে মনোরঞ্জন চন্দ্র। আবার যদি সতীশচন্দ্র মিত্র কি লিখেছেন, যশোর খুলনার ইতিহাস। আর ভবানীচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা কি, কোচবিহারের ইতিহাস। এগুলো তোমাদের জানতে হবে। এবার দেখো, মূলধারার ঐতিহাসিকরা অনেক সময় তুলনামূলকভাবে বড় ভৌগোলিক পরিসরের বিস্তৃত ইতিহাস নিয়ে অনুসন্ধান করেন, ফলে স্থানীয় ইতিহাসের অনেক সূক্ষ্ম দিক তাদের আলোচনার বাইরে থেকে যায়। এই ফাঁকটি পূরণ করতে পারেন স্থানীয় ঐতিহাসিকরা। অনেক সময় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে বিচ্ছিন্নভাবে বা যৌথভাবে নিজেদের অঞ্চলের ইতিহাসকে ধরে রাখতে উদ্যোগী হন। তারা নিজেরাই আলাদাভাবে তৈরি করেন আর কি, নিজেরা একটা উদ্যোগ নিয়ে তৈরি করেন। এবার দেখো বৈশিষ্ট্য। পেশাদার ইতিহাস চর্চার বাইরে এই ধরনের উদ্যোগে মূলধারার ইতিহাস চর্চাকে আরো সমৃদ্ধ করে তোলে। স্থানীয় ইতিহাসের উপাদান হিসেবে উপকথা, লোককথা ও কিংবদন্তিগুলির উপরের গুরুত্ব আরোপ করা হয়। এরপরে দেখো শহরের ইতিহাস। শহরের ইতিহাসের অন্তর্গত হতে পারে একটি শহরের পত্তন, কিভাবে কলকাতা শহর পত্তন হলো, এরকম যদি ইতিহাস তৈরি হয়, বিবর্তন এবং তার অবক্ষয়ের ইতিহাস, অথবা এর যে কোনো একটি দিক। সাধারণত বাণিজ্যিক বা প্রশাসনিক অথবা ধর্মীয় কারণে তীর্থস্থান হিসেবে অথবা সামরিক ছাউনি হিসেবে শহর গড়ে উঠতে পারে। ভারতের ইতিহাসে বিভিন্ন পর্যায়ে নগরায়ন ঘটেছে। মোগল রাজপুরুষরা অনেক সময় নিজেদের জায়গিরগুলিতে শহরের পত্তন করেছিলেন। যেখানে তাদের জায়গির ছিল মোগলরা, সেখানে শহর তৈরি হয়ে গেল আর কি। শহরের ইতিহাসকারগণ অবশ্যই শহরের বাসিন্দাদের সমাজ সংস্কৃতি ও স্বকীয় বৈশিষ্ট্যের আগ্রহী, কিন্তু তাদের বেশি ঝোঁক থাকে শহরের চরিত্রের পরিবর্তন বা তার অবক্ষয়ের কারণ অনুসন্ধানে। বাণিজ্যের অবক্ষয় অধিকাংশ ক্ষেত্রে শহরের অবক্ষয়ের মূল কারণ। এর পাশাপাশি প্রশাসনিক বা সামরিক কারণে বা চূড়ান্ত প্রাকৃতিক বিপর্যয়ের ফলেও শহরের অবক্ষয় ঘটতে পারে। সমুদ্র বাণিজ্যের সঙ্গে শহরের ইতিহাসের যোগের উদাহরণ হিসেবে লক্ষ্মী সুব্রামণিয়ামের পোর্টস টাউন্স সিটিজ নামক গ্রন্থটি উল্লেখ দাবি রাখে। কে লিখেছেন? এই যে পোর্টস টাউন্স সিটিজ লিখেছিলেন লক্ষ্মী সুব্রামণিয়াম। বৈশিষ্ট্য দেখো, শহরের ইতিহাস থেকে সমকালীন নগরায়ন ও সভ্যতার বিবর্তন বোঝা যায়। এরপর হচ্ছে সামরিক ইতিহাস। সামরিক ইতিহাসের চর্চার বিষয় সশস্ত্র সংগ্রাম। মূলধারার ঐতিহাসিকদের প্রধান আগ্রহ যুদ্ধের কারণ ও ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু সামরিক ইতিহাসের চর্চায় এর বাইরে দুই পক্ষের সামরিক বাহিনীর সংগঠন, যুদ্ধের উপকরণ, যুদ্ধ কৌশল, যুদ্ধক্ষেত্রের বিবরণ অন্তর্ভুক্ত। এক ধরনের আগে এক ধরনের যুদ্ধ হতো, এখন কিন্তু যুদ্ধ সামরিক কৌশল আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন তো পারমাণবিক যুদ্ধ দেখেছি আমরা হিরোশিমা নাগাসাকিতে, তাহলে এই যুদ্ধ কৌশল আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে। এইটা হচ্ছে সামরিক ইতিহাস। বিশেষ করে সামরিক ইতিহাসের ব্যাখ্যাকার সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ কৌশল ও অস্ত্রাদির বিবর্তন নিয়ে আলোচনা করেন। এই বিবর্তনের সংশ্লিষ্ট সমাজে কি ধরনের পরিবর্তন নিয়ে আসে তা নিয়েও আলোচনা করা আছে। উল্লেখ্য, স্যার যদুনাথ সরকার যেমন ভারতের সামাজিক ইতিহাস প্রসঙ্গে আলোকপাত করেছেন, তেমনি ডক্টর সুরেন্দ্রনাথ সেন আবার মারাঠাদের সামরিক ব্যবস্থা প্রসঙ্গে গবেষণাধর্মী আলোচনা করেছেন।
যুদ্ধ কৌশলে পরিবর্তন ছাড়াও ভারতীয় সামরিক বাহিনীর গুরুত্ব সামরিক ইতিহাস চর্চায় দেখা যায়। সিপাহী বিদ্রোহের আমলের বিখ্যাত বাংলা রেজিমেন্টে বাঙালি সৈনিক প্রায় ছিলই না বললেই চলে। বাঙালি রেজিমেন্ট নামেই বাঙালি রেজিমেন্ট, কিন্তু বাঙালি সৈনিকই ছিল না। ওরা তো যারা রুটি খেতে পছন্দ করে, মানে রুটি যাদের প্রধানত তাদেরই বেশি নিত আর কি। উত্তর ভারতের উচ্চ জাতির মানুষ ছিল এই বাহিনীর অন্তর্ভুক্ত। ইংরেজ সেনাধ্যক্ষদের দুর্ব্যবহার এবং বৈষম্যমূলক আচরণ এদের মহাবিজয়ের পথে নিয়ে গিয়েছিল। ব্রিটিশ সৈন্যবাহিনীর অনেক ভারতীয় বা ধর্মীয় তথা সাংস্কৃতিক কারণে সমুদ্র পার করার বিরোধী ছিল। সমুদ্র পার করলে যার যাবে, সেই জন্য সমুদ্র পার করতে চাইত না আর কি। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাহাজে চড়ে বিদেশে যুদ্ধে যেতে বাধ্য হয় তারা ব্রিটিশ সরকারের উপর ক্ষুব্ধ ছিল। যে প্রথম বিশ্বযুদ্ধে জাহাজে চড়ে যেতে হয়েছিল, জাহাজে মানে সমুদ্র পার করা, এটা তাদের পক্ষে কিন্তু একটা খারাপ কাজ আর কি। বৈশিষ্ট্য সামরিক ইতিহাস থেকে আমরা সামরিক কলা কৌশলের ধারাবাহিক রূপটি খুঁজে পাই। যে কোনো দেশ বা জাতির কাছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখো পরিবেশের ইতিহাস। এই যে আমাদের পরিবেশ কেমন আছে, এখন কেমন আছে, এই যে এখন অত্যাধিক দূষণ হয়েছে, মানুষের এখন বাঁচাই এখন দায়, এই যে দূষণ, এইগুলো হচ্ছে আমাদের পরিবেশ। এই পরিবেশ ইতিহাসের বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন তো বেশি দরকার। নিম্নবর্গের ইতিহাসবিদরা মুঘল যুগ থেকে শুরু করে বিংশ শতাব্দীর 70-এর দশক পর্যন্ত সময়কালকে তাদের গবেষণার বিষয় হিসেবে ধার্য করেছে। তাদের রচনায় কৃষক বিদ্রোহ থেকে শুরু করে জাতিভেদ ও নারী সমাজের কথা আলোচিত হয়েছে। নিম্নবর্গের ইতিহাস চর্চার অন্যতম প্রবক্তা রামচন্দ্র গুহ তার অশান্ত অরণ্য জীবন 1991 গ্রন্থে উপজাতীয় কৃষক জীবনের এক বিশেষ দিককে আলোকিত করেছেন। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ, 1879 খ্রিস্টাব্দের রামপা বিদ্রোহ। তোমাদের এই তারিখগুলো মনে রাখতে হবে যে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ ছিল। তারপরে রামপা বিদ্রোহ 1879 খ্রিস্টাব্দে রামপা বিদ্রোহ, আবার 1900 খ্রিস্টাব্দের মুন্ডা বিদ্রোহ এর উল্লেখযোগ্য উদাহরণ। সাম্রাজ্যবাদী শোষণ কিভাবে শান্ত অরণ্য জীবনকে বিদ্রোহী করে তোলে। শান্ত অরণ্যবাসীরা তো শান্ত ছিল, কিন্তু তাদের জীবন জীবিকার উপর যখন ব্রিটিশরা অরণ্যের উপর অধিকার দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো, তাদের সমস্যা তৈরি করলো, তখন তারা বিদ্রোহ করতে বাধ্য হলো আর কি। সাম্রাজ্যবাদী শোষণ কিভাবে শান্ত অরণ্য জীবনকে বিদ্রোহী করে তোলে, ঐতিহাসিক গুহ সেই দিকে ইতিহাসের পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। নিম্নবর্গের ইতিহাস হলো উচ্চ বর্গের দ্বারা নিম্নবর্গকে পীড়নের ইতিহাস। পীড়িত নিম্নবর্গীয় উপজাতিগুলির অসন্তোষী ছিল এই বিদ্রোহগুলির মধ্যে প্রকাশিত হয়েছে। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকার যখন উপজাতিদের প্রথাগত বনজ সম্পদ ব্যবহারের বিরুদ্ধে সরকারি বিধিনিষেধ জারি করে, যে বনজ সম্পদ তোমরা ব্যবহার করতে পারবে না, এটা ব্রিটিশদের সম্পত্তি, তখন তাদের বেঁচে থাকার একমাত্র ধারণার ভয়ে ভীত হয়ে ওঠে। এছাড়া বনকে কেন্দ্র করে যে উপজাতির সংস্কৃতি গড়ে উঠেছিল ঔপনিবেশিক শাসনের ফলে তার নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই সাম্রাজ্যবাদের ইতিহাস জানতে হলে ঐতিহাসিককে উপজাতি শোষণের ইতিহাসকেও জানতে হবে। অবশ্য আধুনিক সময় অবশ্য চিপকো আন্দোলন, তেহরি গাড়োয়াল আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন উল্লেখের দাবি রাখে। এই যে চিপকো আন্দোলন, যে গাছ কাটার বিরুদ্ধে, গাছকে জড়িয়ে ধরে, যে গাছকে কাটতে দেবো না, চিপকো মানে চিপে থাকা আর কি, গাছকে জড়িয়ে ধরে রাখা, যে গাছ কাটতে দেবো না, গাছ কাটলে আন্দোলন, যে তেহরি গাড়োয়াল আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, এগুলো সব পরিবেশবাদী আন্দোলন আর কি। এখন এটা আধুনিক আন্দোলন। বৈশিষ্ট্য দেখো, পরিবেশের ইতিহাস আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন করে। এছাড়া এই ইতিহাস পরিবেশ আন্দোলন ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনগুলির বিষয়েও আমাদের সামনে তুলে ধরে। এরপর দেখো বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস। মানুষ কর্তৃক লব্ধ প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বিশেষ জ্ঞানকে সাধারণভাবে বিজ্ঞান বলা হয়। এই পরিবেশকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করার উপকরণ ও প্রক্রিয়াকে প্রযুক্তি বলা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি যেমন মানব সমাজকে প্রভাবিত করে, তেমনি বিজ্ঞানের অগ্রগতি সামাজিক পরিস্থিতির উপর নির্ভরশীল। সময়ের সঙ্গে সঙ্গে এই দুয়ের পারস্পরিক পরিবর্তন ও প্রভাবই বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের আলোচ্য বিষয়। এই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে উন্নতি হয় চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে। প্রতিটি নির্দিষ্ট সমাজে প্রচলিত চিকিৎসাবিদ্যার কালানুক্রমিক পরিবর্তনই চিকিৎসাবিদ্যার ইতিহাসের অন্তর্গত। ঔপনিবেশিক বাংলায় চিকিৎসা হিসেবে খ্যাতি লাভ করেছিলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার, সূর্যকুমার গুডিট প্রমুখ। মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। প্রশ্ন আসে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম চিকিৎসকের নাম কি? কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। ভারতে বিশেষত বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মধুসূদন গুপ্ত, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু, ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রমুখ। এই সময় বেঙ্গল কেমিক্যালস, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, বসু বিজ্ঞান মন্দির প্রভৃতি গড়ে ওঠে। প্রযুক্তি শিক্ষার জন্য গড়ে উঠেছিল জাতীয় বিজ্ঞান পরিষদ, বসু বিজ্ঞান মন্দির ইত্যাদি। বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতির সঙ্গে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তাই এই প্রকার ইতিহাসের অন্যতম উদ্দেশ্য। এবার দেখো টুকরো কথায় ইন্টারনেটের তথ্য সংগ্রহের সুবিধা আর অসুবিধাটা কি।
অন্তর্জাল বা ইন্টারনেট বর্তমানে গবেষক ও ছাত্রদের কাছে এক বিপুল তথ্য ভান্ডার উন্মুক্ত করেছে। অন্য বিষয়ের মতো ইতিহাসের গবেষকরা সুযোগ গ্রহণ করতে পারেন। এই সুবিধা হলো তথ্য সংগ্রহের কাজে বিভিন্ন লাইব্রেরিতে বা আর্কাইভে ঘুরে বেড়ানোর প্রয়োজন পড়ে না। এমনকি ইতিহাসের বিভিন্ন প্রাথমিক উপাদানের সঙ্গে অন্তর্জালের মাধ্যমে পরিচিত হওয়া সম্ভব। কিন্তু এই ধরনের তথ্য ব্যবহারের সময় অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন। এই তথ্যগুলি অনেক সময় উপযুক্তভাবে পরীক্ষিত নয়। ভুল এবং সন্দেহজনক উৎস থেকে আসা বিপুল তথ্য ইন্টারনেটে পরিপূর্ণ। রাজনৈতিক এবং অন্যান্য সংকীর্ণ উদ্দেশ্য জড়িত করার জন্য অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করা হয়। অতএব প্রাথমিক উপাদান হিসেবে ইন্টারনেট থেকে পাওয়া তথ্য ব্যবহার করতে হলে সেটিকে উপযুক্তভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন। ইন্টারনেটে কি নেই, সবকিছু আছে, কিন্তু সেটা নেওয়া কোনটা ভালো কোনটা মন্দ নিজেকে যাচাই করে নিতে হবে আর কি। এবার দেখো নারী ইতিহাস। ইতিহাসের আধুনিক ধারাগুলির অন্যতম হল নারী ইতিহাস। 1970-এর দশকে সম্মিলিত জাতিপুঞ্জ বিশ্ব জুড়ে নারীর অবস্থার প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের কিছু প্রয়াস গ্রহণ করেন। যেমন এই হিসেবে বলে রাখি, প্রথমে যখন মানুষ ভোটাধিকার অর্জন করে তখন কিন্তু নারীদের ভোটাধিকার ছিল না। পরে অনেক পরে নারীদের ভোট, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র নারীদের ভোটাধিকার অনেক পরে হয়েছে। হ্যাঁ, ওরা তো উন্নত দেশ, তাও ওদের দেশেও পরে হয়েছে আর কি। নারী ইতিহাসের মধ্যে আবার 3টি প্রাচীন প্রধান ধারার কথা উল্লেখ করেছেন বিখ্যাত নারীবাদী ঐতিহাসিক জেরান্ডিন ফোর্বস। 1. নতুন উপাদানের ব্যবহার করে ইতিহাসের নারীর ভূমিকার পুনর্মূল্যায়ন। 2. নারী কেন্দ্রিক বিষয়গুলিকে ইতিহাস চর্চার আওতায় নিয়ে আসা। 3. পুরুষতন্ত্র কিভাবে নারীর বিকাশের পথে বাধা হয়ে ওঠে তা আলোচনা করা। এইসব তিনি করেছেন আর কি। জেরান্ডিন ফোর্বস ঐতিহাসিক নারীবাদী ঐতিহাসিক নাম লেখো, তখন তোমাদের লিখতে হবে জেরান্ডিন ফোর্বস ফৌকার ফোর্স। এবার দেখো, বাংলার নবজাগরণে নারী সমাজকে শিক্ষা ও স্বাতন্ত্র্যের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল সতীদাহ প্রথা নিবারণে রামমোহন রায় এবং বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নববঙ্গীয়দের উদ্যোগ বাঙালি সমাজের নারীদের অবস্থানকে অপেক্ষাকৃত উন্নত করেছিল। ব্রাহ্ম সমাজও কিছুটা নারী শিক্ষা এবং স্বাতন্ত্র্যের পক্ষপাতী ছিল, তবে নারী ইতিহাস রচনা সূত্রপাত হয়েছিল এর বহু পরে। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ থেকে ভারত সহ সারা বিশ্বে নারী ইতিহাস রচনার সূত্রপাত ঘটে। বাংলায় বিশেষত কলকাতায় নারী শিক্ষা ও নারী ইতিহাস চর্চার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মানবী বিদ্যা চর্চা কেন্দ্র বা স্কুল অব উইমেন স্টাডিজ। সংস্থাটি প্রতিষ্ঠা হয়েছিল 1988 খ্রিস্টাব্দে এবং 1989 খ্রিস্টাব্দে। এটি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অনুমোদন লাভ করে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি আর কি। ভারতের মানবী বিদ্যা চর্চার প্রাচীনতম কেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম। মূলত নারী শিক্ষা, নারী প্রগতি, স্বাধীনতা ও স্বাতন্ত্র্য সম্পর্কিত বিভিন্ন রচনা প্রকাশ, আলোচনা ও বিতর্কে অংশগ্রহণ, পঠন পাঠন ইত্যাদি এই কেন্দ্রের প্রধান উদ্দেশ্য। নারী ইতিহাস সম্পর্কিত বহু মূল্যবান আকর ও গবেষণা গ্রন্থ এই সংস্থা প্রকাশ করেছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য উমা দেবী, যে অবনীন্দ্রনাথের কন্যা আর কি, বাবার কথা, উমা দেবীর বাবার কথা আর কি, সৌদামিনী দেবী দেবেন্দ্রনাথের কন্যা আর কি। কি লিখেছেন? পিতৃ স্মৃতি। সমিতা সেন, রঞ্জিতা বিশ্বাস ও নন্দিতা ধাওয়ান রচিত ইন্টিমেট আদার্স, ম্যারেজ অ্যান্ড সেক্সুয়ালিটিস ইন ইন্ডিয়া ইত্যাদি গ্রন্থ। বসে দেখো, নারী ইতিহাস বা মানবিক বিদ্যা চর্চা নারীদের অধিকার সম্পর্কে আমাদের সচেতন করে তোলে। এইভাবে এটি অন্য নানা চর্চার ক্ষেত্রকে সমৃদ্ধ করে। এই যে নারী কথাটা যখন বললাম, নারী ইতিহাস, আমাদের দেশে যদি, আমাদের দেশে মানে সারা পৃথিবীতে যদি পুরুষ আর নারী যদি সমান অধিকার না থাকে, তাহলে উন্নতি তো কোনোদিন সম্ভব না। দেশে সমাজের উন্নতির জন্য নারীকেও এগিয়ে আসতে হবে, সমানভাবে এগিয়ে আসতে হবে। সেই জন্য নারী ইতিহাসের খুবই দরকার আর কি। ঠিক আছে স্টুডেন্ট, এটা এরপরে পাঠে আলোচনা করবো বাকিটা। আজকে পর্যন্ত তোমরা এগুলো ভালো করে শোনো তাহলে, এবং বইটা ভালো করে দেখবে। আমি আবার বলছি, বইটা হচ্ছে ইতিহাস পরিচয়, দাশগুপ্ত কর পাহাড়ি। ঠিক আছে, আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।